ঠিক আছে? নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের একটা রেঞ্জ আছে 21 to 35 ডেজ। তারপরে নর্মাল মেনস্ট্রুয়াল ব্লাড লস কতটুকু, না হলে তো তুমি এক্সেস বলতে পারবে না। এগুলো কিন্তু পরীক্ষা ধরা হয়েছে, 30 to 40 ml ম্যাম। তাও হয় না, নিজের মতো করে বানাতে পারবে না। তোমার একটা স্ট্যান্ডার্ড বই আছে, সেখান থেকে বলতে হবে 20 to 80 ml। 20 to 80 ml। নর্মাল মেনস্ট্রুয়াল ডিউরেশন কত, মেনস্ট্রুয়াল পিরিয়ডের, এগুলোও তোমরা জানতে হবে। বলো। 5 to 7 days। 5 to 7 days। একটা হয় নাই। 4 to 5 days। 2 to 4 to 7 5 days। ম্যাম এই এক্স্যাক্টলি রেফারেন্স গুলো ম্যাম আমরা কই থেকে পড়বো? দত্ত থেকে পড়বা, কোনো অসুবিধা নাই। দত্ত এখনই তোমাদের জন্য স্ট্যান্ডার্ড বই, তোমরা এটা ফলো করতে পারো। ঠিক আছে? এই যে আজকে এই জিনিসগুলো পড়বা, আমি নেক্সট ক্লাসে কিন্তু ধরবো যে ম্যানোরেজিয়া কাকে বলে। এই প্রশ্নটা করা হয় না এরকম স্টুডেন্ট খুব কম। দিলীপ কুমার ভৌমিক একজন এক্সটার্নাল স্যারের একটা প্রশ্ন ছিল, আচ্ছা ম্যানোরেজিয়া তো একটা ডিস্টারবেন্স ইন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, অ্যানাদার কি কি ডিস্টারবেন্স আছে মেনস্ট্রুয়াল সাইকেলে, তোমরা কি জানো? প্রশ্নকে ডিসমেনোরিয়া। আচ্ছা, তারপর এটা মেনস্ট্রুয়াল সাইকেলের অ্যাবনর্মালিটি না, মেনস্ট্রুয়েশনের সাথে অ্যাসোসিয়েটেড পেইন। দেখো আমার কাছ থেকে শুনো, যদি তোমাদেরকে প্রশ্ন করে, এটা একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো সাইডে লিখে রাখবে যে আমরা প্রশ্ন ওরিয়েন্টেড করে পড়বো। হোয়াট আর দ্য ডিস্টারবেন্স ইন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল? মেনস্ট্রুয়াল সাইকেলে কি কি ডিস্টারবেন্স থাকতে পারে? একটা বললাম কি, ম্যানোরেজিয়া। আর কি হতে পারে? পলিম্যানোরিয়া। শুনতে পাচ্ছ? পলিম্যানোরিয়া, ম্যাট্রোরেজিয়া, অলিগোম্যানোরিয়া। এভাবে প্রশ্ন আগায়। হ্যাঁ, এখন দেখো ম্যানোরেজিয়া, তখনই ম্যানোরেজিয়া ডেফিনেশনটা জিজ্ঞেস করবে যে কিভাবে ম্যানোরেজিয়া কাকে বলে, ম্যানোরেজিয়া কারণ কি, একদম এভাবেই প্রশ্নগুলো আগায়। মানে হিস্ট্রিতে এভাবেই ধরে যে তোমার পেশেন্টের কমপ্লেন কি ছিল, তাহলে কমপ্লেন বলবা যে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লাড লস, তখন বলবে এটাকে কি বলে, বলবা প্রোগ্রেসিভ ম্যানোরেজিয়া। তো ম্যানোরেজিয়া ডেফিনেশন বলো, আর কি কারণে ম্যানোরেজিয়া হতে পারে, এই প্রশ্নে চলে গেলাম। ঠিক আছে? এভাবে প্রশ্ন হয়। তাহলে তোমরা কিন্তু নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের লেংথ পারলা না, সেটা হচ্ছে 21 to 35 ডেজ। মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে 4 to 5 ডেজ। নর্মাল ব্লাড লস হচ্ছে 20 to 80 ml। তাহলে ম্যানোরেজিয়া বলতে হলে কি বলতে হবে? সাইক্লিক ব্লিডিং। এই ডেফিনেশনটা আজকে লিখে নাও, লিখেও নিও না, বইতে আছে, শিখে নিও। একটা ডেফিনেশন যদি আমার ক্লাস থেকে শিখো, আমার মনে হয় লাভ হবে। সাইক্লিক ব্লিডিং এট রেগুলার ইন্টারভেল, একটা কথাও বইয়ের বাইরে বলবা না। সাইক্লিক ব্লিডিং এট নর্মাল ইন্টারভেল, ব্লিডিংটা, দ্য ব্লিডিং ইজ আইদার এক্সেসিভ ইন অ্যামাউন্ট, মানে নর্মাল অ্যামাউন্ট যদি 80 ml এর মতো হয় সর্বোচ্চ, তাহলে মোর দেন 80 ml, এক্সেসিভ ইন অ্যামাউন্ট অর ডিউরেশন অর বোথ। ডিউরেশন মোর দেন 7 ডেজ হলে আমরা বলবো মোর। ম্যাম আমার একটু বলবেন? না, এটা বইতে আছে, কিন্তু আমি শুধু বুঝাই দেওয়ার জন্য, তোমরা ডেফিনেশন বলতে গেলে এই কথাটা বলো না। ম্যানোরেজিয়া কিন্তু একটা সাইক্লিক ব্লিডিং, ব্লিডিংটা ম্যানোরেজিয়া পড়ানো আমার উদ্দেশ্য না, আমি পড়াচ্ছি গাইনিক হিস্ট্রি, কিন্তু আমি এই জিনিসগুলো খেয়াল করছি যে ডেফিনেশন তোমরা নিজের মতো করে বলো, আর তখনই স্যাররা খেপে যায়, প্রশ্ন অন্যরকম হয়ে যায়। আমরা বলবো সাইক্লিক ব্লিডিং, মানে সেটা যতদিন ইন্টারভেলে হওয়ার কথা, ধরো 21 to 35 ডেজ, এই রেঞ্জের মধ্যেই থাকে, যে 28 দিনে হচ্ছে বা 30 দিনে হচ্ছে। সাইক্লিক ব্লিডিং একটা নর্মাল ইন্টারভেলে হচ্ছে, ধরো কারোর জন্য সেটা 30 ডেজ পরপরই তার হচ্ছে, কিন্তু ব্লিডিংটা হয় অ্যামাউন্টে বেশি অথবা ডিউরেশনে বেশি। হয়তো কেউ বলবে অনেক বেশি বেশি যায়, চাকা চাকা যায়, ডেলি অনেকগুলো প্যাড ইউজ করতে হয়, আবার কেউ বলবে না অল্প অল্প করেই যায়, কিন্তু 10-12 দিন 15 দিন পর্যন্ত যেতে থাকে। এটাই হচ্ছে ম্যানোরেজিয়া। সাইক্লিক ব্লিডিং at normal interval, cyclic bleeding at normal interval, the bleeding is either excessive in amount or duration or both. হয়তো সেটা অ্যামাউন্টে বেশি হতে পারে অথবা ডিউরেশনে বেশি হতে পারে। মানে মোর দেন 80 ml হলে আমরা বলবো এটা ম্যানোরেজিয়া, অ্যামাউন্টের দিকে যদি হয়, আর ডিউরেশনের দিকে মোর দেন 7 ডেজ হলে আমরা বলবো ম্যানোরেজিয়া, কিন্তু সাইক্লিক হতে হবে, এটাই হচ্ছে শর্ত। হ্যাঁ, অর ডিউরেশন অর বোথ। যদি বলে তোমাদেরকে দুইটা কমন কজ বলে, অবশ্যই বলবা ফাইব্রয়েড ইউটেরাস, না বলে খুশি হবে না। কেউ কেউ প্রথমেই বলে কি এন্ডোমেট্রিওসিস, তারপরে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তখনই লাগে ঝামেলা, বুঝছো? ম্যানোরেজিয়ার প্রথম কজ, সব কজে বেশিরভাগ কজ, মানে কমন কজ বললে ইউটেরাসের মধ্যে যে দুইটা সেটাই বলবা, ফাইব্রয়েড ইউটেরাস, অ্যাডেনোমাস, বাস।
এখানে আমার এটা পড়ানো টার্গেট না, আমি বলতে ম্যাম নিছিলাম লাস্টে কি বলছিলেন ফাইব্রয়েড অফ ইউটেরাসের কোনটা রে? মানে হচ্ছে কি ওই যে মেনোরেজিয়ার যে কমন কজ এটাতে বললেন যে একটাতে ফাইব্রয়েড আর আরেকটা কি জানি বললেন অ্যাডেনোমায়োসিস। জি ম্যাম শুনতে পাচ্ছ? মানে যাই পড়ো মনে রাখো, এই প্রশ্নগুলোর সাথে সাথে লিখে রাখো যে যেদিন তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে গাইনি অফ মিলে টোটাল 50 ডেফিনিশনের বেশি হবে না। এই ডেফিনিশন গুলো অন্তত মানে এইখানে এসে তোমরা নর্মাল লেভেলের ডেফিনিশনটা যদি না পড়ো তখন কিন্তু পরীক্ষা সুন্দর হয় না, স্মুথ হয় না, তাই না? সেজন্য আমরা প্রত্যেকদিন আজকে আমার ক্লাস থেকে ম্যানোরেজিয়া ডেফিনিশনটা শিখবা এবং মেনস্ট্রুয়াল সাইকেলে কি কি অ্যাবনর্মালিটি আছে সেটা জেনে নিবা। ম্যানোরেজিয়া, পলিম্যানোরিয়া, ম্যাট্রোরেজিয়া এবং অলিগোম্যানোরিয়া। এমনিতে তোমাদের এগুলো চ্যাপ্টার ক্লাস হবে। যেটা আমি বলতেছিলাম যে চিপ কমপ্লেন এসেই বলে যে ম্যাডাম আমার এইটা ফাইব্রয়েড ইউটেরাসের কেস, এখানে চিপ কমপ্লেন কি হবে? এটা তোমার পেশেন্ট পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন বলতে পারে, তাই না? ফাইব্রয়েড ইউটেরাসের পেশেন্ট আবার ইনকমপ্লিট অ্যাবর্শনের পেশেন্টও পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন বলে, ঠিক আছে? এটা একটা কি পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন একটা চিপ কমপ্লেন, হ্যাঁ? বা লোয়ার অ্যাবডোমিনাল পেইন ফর এত ডেজ, এটা একটা চিপ কমপ্লেন হবে। মানে চিপ কমপ্লেন গুলো কি হতে পারে? এটা তখনই দেখছি ম্যাডামরা প্রশ্ন করে ইনকমপ্লিট অ্যাবর্শনের পেইন আর হচ্ছে একটোপিক প্রেগন্যান্সির পেইন দুটার মধ্যে কিভাবে পার্থক্য করবে, এটাও জিজ্ঞেস করে কিন্তু, ঠিক আছে? লোয়ার অ্যাবডোমিনাল পেইন বললেই পেইনের ক্রাইটেরিয়া বলতে হবে। তোমাদের খুব কমন একটা চিপ কমপ্লেন থাকবে কিন্তু লোয়ার অ্যাবডোমিনাল পেইন। যে ইনকমপ্লিট অ্যাবর্শনের হিস্ট্রি লিখবে সেও লিখবে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, যে ফাইব্রয়েড ইউটেরাস লিখবে সেও লিখবে লোয়ার অ্যাবডোমিনাল পেইন। আবার আর এটা কি বললাম, ওই যে ইউটেরোভেজানাল প্রোলাপস সেও কিন্তু লোয়ার অ্যাবডোমিনাল পেইন বলতে পারে, হ্যাঁ? তখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই পেইন গুলো কিভাবে তুমি পার্থক্য করবা। অ্যানাদার কোশ্চেন পরীক্ষার, শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি ম্যাম রেসপন্স করো। আর যখন এই বোর লাগবে বলবো ম্যাডাম আর ভালো লাগতেছে, শেষ করবো, অল্প পড়েও শেষ করি কিন্তু বুঝে বুঝে পড়ি। আর আরেকটা জিনিস খারাপ লাগছে তোমাদের একটু বলি, কার্ড দেখে দেখে যে প্রশ্নগুলো এগুলো সবাই পারতেছো, হোয়াট ইজ এটা, এগুলো হয়তো বা মুখস্থ বলে দেওয়া হয় সেই জন্য বলতে পারতেছে, কিন্তু কার্ডের একটু বাইরে গেলে কিন্তু আর ত ত ত ত ত শুরু হয়ে যাচ্ছে। এটাও আমার ভালো লাগে না। তোমরা সরকারি মেডিকেলে পড়তেছো, এত ভালো করে পড়া উচিত। তবে তোমাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট পরীক্ষা দিছে এত ভালো বলার মতো না, মানে প্রাউড ফিল করছে আমরা ওইসব স্টুডেন্টদের নিয়ে। হ্যাঁ, বেসিক একদম ক্লিয়ার, খুব সুন্দর করে আনসার করছে। সেজন্য যা পড়বা কনসেপশন ক্লিয়ার করে পড়বা। আমরা আছি সবসময়, আমাদেরকে প্রশ্ন করবা। তাহলে অ্যানাদার চিপ কমপ্লেন্স আমি কি বলছি, লোয়ার অ্যাবডোমিনাল পেইন। এখন ইনকমপ্লিট অ্যাবর্শনের লোয়ার অ্যাবডোমিনাল পেইন, একটোপিক প্রেগন্যান্সি লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আর হচ্ছে ইউটেরোভেজানাল প্রোলাপসে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, পিআইডি তেও লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। তারপর আছে তোমার এন্ডোমেট্রিওসিসে লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। এগুলো কিভাবে বোঝা যাবে আমি একটু একটু করে বলতে চাচ্ছি, অল্প অল্প করে, কারণ পরবর্তী স্টেপগুলো তাড়াতাড়ি আমরা টান দিব 15 মিনিটসে। লোয়ার অ্যাবডোমিনাল পেইন ইনকমপ্লিট অ্যাবর্শনে যেটা, এখানে মোটামুটি 2-3টা জিনিস থাকাই লাগে। একটা হচ্ছে সে একটা পিরিয়ড অফ অ্যামেনোরিয়ার কথা বলবে, যে আমার 2 মাস ধরে পিরিয়ড বন্ধ বা 3 মাস ধরে পিরিয়ড বন্ধ, ঠিক আছে? মানে অ্যামেনোরিয়ার একটা হিস্ট্রি পাবা তুমি। সেটা আল্ট্রাসাউন্ড করে হয়তো প্রেগন্যান্সি কনফার্ম করতেও পারে, নাও করতে পারে, কিন্তু অ্যামেনোরিয়ার একটা হিস্ট্রি থাকবে। অ্যামেনোরিয়া ফর এত মান্থ, 2 মাস বা উইকসে লিখতে পারো, 8 উইকস 10 উইকস এরকম বলবে যে অ্যামেনোরিয়া ফর 8 উইকস 10 উইকস। লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এখানে লোয়ার অ্যাবডোমিনাল পেইনটা কেমন হবে বলো তো? তোমাদের আইডিয়া কি? ইনকমপ্লিট অ্যাবর্শনের একটা পেশেন্ট কেমন করে বলবে লোয়ার অ্যাবডোমিনাল পেইনটা কি ধরনের? আইডিয়া? তোমরা পার্টিসিপেট করবা, পার্টিসিপেট না করলে পড়াটা কিন্তু কখনো হয় না, ক্লিয়ার হয় না, জানাটা ক্লিয়ার হয় না। জাম্পিং পেন ম্যাডাম। শুধু ছেলেরা কেন, এখানে কি মেয়ে নাই? টোটাল পার্টিসিপেন্ট কতজন? তোমাদের স্টুডেন্ট কতজন? 187 হ্যাঁ 187 আছে কতজন? পার্টিসিপেন্ট কত দেখি? মেয়েরা তো রেসপন্সই করে না, মেয়েদের কোনো রেসপন্স নাই। এখানে মেয়ে নাই, গাইনি তো মেয়েদেরই পড়তে হবে মেইনলি, সবাই পড়তে হবে, মেয়েরা আরো ভালো পড়বে। আচ্ছা তোমাদের কি মনে হয় ইনকমপ্লিট অ্যাবর্শনে যে পেইনটা হয় লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সেখানে কি ইউটেরাস অলওয়েজ ট্রাই টু এক্সপেল সামথিং, মানে প্রোডাক্ট অফ কনসেপশনটাকে সে এক্সপেল করতে চায়, সেজন্য এখানে যে পেইনটা হয়
সেটা হচ্ছে কলিকি লোয়ার অ্যাবডোমিনাল পেইন, মনে থাকবে? কলিকি লোয়ার অ্যাবডোমিনাল পেইন, কলিকি লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে এবং সেই সাথে পারভাজিনাল ব্লিডিং থাকবে। এই হচ্ছে তোমার চিফ কমপ্লেইন অফ ইনকমপ্লিট। একটা চিফ কমপ্লেইন দেখে বুঝতে হবে সে কি বলতে চায়। একটা হচ্ছে একটা পিরিয়ড অফ অ্যামেনোরিয়া বললা যে 8 উইকস বা 10 উইকস, তারপরে বললা যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, বর্ণনায় বললা যে এটা কলিকি লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তারপরে পারভাজিনাল ব্লিডিং। এই হচ্ছে তোমার একটা ইনকমপ্লিট অ্যাবর্শনের চিফ কমপ্লেইন্স থাকবে। তখনই ম্যাডামরা জিজ্ঞেস করে, রাশেদা ম্যাডাম, বিশেষ করে প্রফেসর রাশেদা ম্যাডাম ওয়ান অফ দ্য এক্সামিনার ছিলেন এবারে পরীক্ষায়। ম্যাডামের প্রশ্ন ছিল একটোপিক এগ প্রেগন্যান্সিতে কি থাকে, তাহলে পেইনটা কেমন থাকে বলতে পারো কেউ? পড়ানো হয়েছে একটোপিক প্রেগন্যান্সি? হ্যাঁ অথবা না বলুন না। এখনো পড়ানো হয় পড়ায় নাই নেই madam। ম্যাম, পড়ায় নেই। পড়াই নেই, সবই পড়াই নেই। আচ্ছা, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হয়েছে? ম্যাডাম আমাদের ম্যাডাম মাল্টিপল প্রেগন্যান্সি পর্যন্ত পড়ানো হয়েছে, একটু কি ম্যাডাম পরবর্তী হ্যাঁ কি পড়ানো হয়েছে? মাল্টিপল প্রেগন্যান্সি পর্যন্ত পড়ানো হয়েছে, টপিকটা পরে। আচ্ছা যাই হোক, একটোপিক প্রেগন্যান্সি পেইনটা হচ্ছে কিরকম হবে? এখানে যেটা পেইন থাকে, এখানে শর্ট পিরিয়ড অফ অ্যামনোরিয়া থাকতে পারে পেশেন্টের, সাথে পেইনটা কিরকম থাকে? সাডেন সিভিয়ার পেইন উইথ পেইন্টিং অ্যাটাক। এই পেশেন্ট দেখা যাবে এরকম বলবে যে প্রচন্ড তলপেটে ব্যথা করে আমি হয়ে গেছিলাম, ব্যাচেত, সিলেটি ভাষা বলে ব্যাচেত হয়ে গেছিলাম, মনে হয় ব্যাচেতেই, মানে পেইন্টিং অ্যাটাকটাকে সিলেটি ভাষা মনে হয় ব্যাচেত বলা হয়, আমি নট শিওর। হ্যাঁ, হঠাৎ করে সে পড়ে গেছে এরকম একটা হিস্ট্রি দিবে, সাথে তার স্লাইড পারভাজিনাল ব্লিডিং থাকবে। এখানে যে পারভাজিনাল ব্লিডিংটা একটোপিক প্রেগন্যান্সিতে সেটা হচ্ছে স্লাইড, কিন্তু ইনকমপ্লিট অ্যাবর্শনে একটু বেশি থাকতে পারে। এটা হচ্ছে পার্থক্য। এই দুইটা জিনিস বুঝতে পারছো? লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আবার একটু যদি বলতে ম্যাম, ইনকমপ্লিট অ্যাবর্শনের পেইনটা আর একটু পেইনটার পার্থক্য একটু জাস্ট আবার যদি বলেন। এখানে সাডেন সিভিয়ার, হঠাৎ হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা, সাডেন সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ ফেন্টিং অ্যাটাক থাকতে পারে। ফেন্টিং অ্যাটাক মানে হঠাৎ করে রোগী বলবে অসম্ভব পেটে ব্যথা এবং আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম, ঠিক আছে, উইথ ফেন্টিং অ্যাটাক। আর এখানে পারভাজিনাল ব্লিডিং থাকবে, একটোপিক প্রেগন্যান্সিতে পারভাজিনাল ব্লিডিং থাকবে স্লাইড স্লাইড। এটা পার্থক্য, এটা ম্যাডাম প্রশ্ন করে, যখন তোমাদের পুরাটা পড়া হয়ে যাবে তখন তোমরা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর ইনকমপ্লিট অ্যাবর্শনে ব্লিডিং এর মতো এত বেশি এখানে থাকে না, কারণ এখানে প্রেগন্যান্সিটা তো ইউটেরাসে নাই। একটোপিক প্রেগন্যান্সিতে বুঝতেই পারছো, একটোপিক প্রেগন্যান্সিতে ইউটেরাসে নাই প্রেগন্যান্সিটা, তাহলে ব্লিডিং যেটা হচ্ছে সেটা কি হরমোন উইথড্রল কারণে একটু একটু রেসিডুয়াল শেডিং হচ্ছে, সেটার জন্য এখানে পারভাজিনাল ব্লিডিং হচ্ছে। ক্লিয়ার হলো? জি ম্যাম। আচ্ছা, আরেকটা ওই যে ইয়ের ক্ষেত্রেও তোমরা লেখো যে ওই যে ইউটেরোভাজিনাল প্রোলাপসের পেশেন্টেরও কিন্তু পেইন বলে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ব্যাক এক, এগুলো বলে। এখানে পেইনটা কেমন থাকে? ড্র্যাগিং পেইন থাকবে এবং পেশেন্ট বলবে যে আমি যদি শুয়ে থাকি তাহলে আমার ব্যথাটা ভালো লাগে, আরাম লাগে, মানে পেইন রিলিভড অন লাইং ডাউন পজিশন। শুয়ে পড়লে যে প্রোলাপসটা রিপোজিশন হয়ে যায় তখন তার পেইনটা চলে যায়, এটা পেইন। এটা হচ্ছে ইউটেরোভাজিনাল প্রোলাপসের লোয়ার অ্যাবডোমিনাল পেইন। তারা এরকম বলবে যেটা পেইনটা এরকম যে ব্যথাটা সারাক্ষণই একটা পেটে ব্যথা করে, পেটে ব্যথাটা শুইলে পরে চলে যেতে পারে, শুইলে পরে ভালো হয়ে যায়, মানে লাইং ডাউন পজিশনে যখন প্রোলাপসটা কারেকশন হয়ে যায় তখন ভালো লাগে, আরাম পায় রোগী। এটা একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন। অ্যানাদার কমপ্লেইন কি আসবে? অ্যানাদার চিফ কমপ্লেইন কি বলে? ইউটেরোভাজিনাল প্রোলাপসে বলবে সামথিং কামিং ডাউন পার ভেজানা, ঠিক আছে? এটাই লিখবা তোমরা যে ইউটেরোভাজিনাল প্রোলাপসে চিফ কমপ্লেইন থাকবে কি সামথিং কামিং ডাউন পার ভেজানা, সামথিং কামিং ডাউন পার ভেজানা। তখনই ম্যাডামদের প্রশ্ন থাকে সামথিং কামিং ডাউন ভেজানা আর কিসে কিসে হয়, সামথিং কামিং ডাউন পার ভেজানা আর কোন কোন প্রবলেমে হতে পারে তোমাদের জানা আছে? আমি একটু চিফ কমপ্লেইন্স গুলোকে একটু ইলাবোরেট করতে চাচ্ছিলাম, একটু একটু করে, যাতে করে এই প্রশ্নগুলো তোমাদের মাথায় থাকে। সামথিং কামিং ডাউন পার ভেজানা আর কিসে কিসে হইতে পারে? একটা তো ইউটেরোভাজিনাল প্রোলাপস, আর কিসে কিসে হয়? ইউটেরাইন রাপচারের ক্ষেত্রে হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না। ইউটেরাইন রাপচার মানে ম্যাম ধরেন এমআর করতে গিয়ে ইউটেরাইন রাপচার এখানে বলিও না, আমি তো গাইনি পড়াচ্ছি। আচ্ছা, না পারলে নাই, ঠিক আছে? আর কিসে কিসে হইতে পারে বলো তো? ইলংগেটেড সার্ভিক্স,
ইলংগেটেড সার্ভিস শুনছো? ইলংগেটেড সার্ভিস না ম্যাম, কামিং ডাউন পার ভেজেনা শুনছো? ইলংগেটেড সার্ভিস একটা প্রবলেম। না ডায়ামেটাস পলিপ এগুলো শুনছো? ডিজিজের নামগুলো এরকম তাহলে এটা একটা প্রশ্ন লিখে রাখো যে সামথিং কামিং ডাউন পার ভেজেনা। যখনই আমি একটা চিপ কমপ্লেন বলবো ম্যাডামরা কিন্তু সাথে সাথে প্রশ্ন করে আচ্ছা সামথিং কামিং ডাউন পার ভেজেনা আর কিসে কিছু হতে পারে? গার্টনার ডাক সিস্টে হয়, মায়োমেটাস পলিপে হয়, ইলংগেটেড সার্ভিসে হয়, ক্রনিক ইনভার্সন অফ দ্য ইউটারাস এগুলোতে হতে পারে। এভাবে এভাবে তোমাদের প্রশ্নগুলো আগায়। তারপরে আর কি চিপ কমপ্লেন বলবা? ও মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট। তোমার আরেকটা কমপ্লেন কিন্তু থাকবে, সেটা ফাইব্রয়েড ইউটারাস হোক, ওভারিয়ান টিউমার হোক। তুমি কি বলবা? চিপ কমপ্লেন মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন। সেটা কতদিন ধরে হতে পারে? 6 মান্থ হতে পারে, 1 মান্থ হতে পারে, 5 ডেজ। হ্যাঁ, তখনই ম্যাডামদের প্রশ্ন থাকে মাস ইন দা লোয়ার অ্যাবডোমেনে কি কারণ হতে পারে। আমি নিজে শুনছি এই প্রশ্নটা। একটা স্টুডেন্ট প্রথমে বলছে হেমাটোমেটা, বায়োমেট্রা, লকিওমেট্রা, একটু ভুল বলে নাই কিন্তু ম্যাডাম অ্যাকসেপ্ট করে নাই। বুঝছো? মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন কি কি কারণে হতে পারে? ফাইব্রয়েড ইউটেরাস। হ্যাঁ, ফাইব্রয়েড ইউটেরাস। গুড। তারপরে ওভারিয়ান টিউমার। হ্যাঁ, এই দুইটা আগে বলো না। সে প্রথমেই বলছে আমি লকিওমেট্রা, তারপরে মানে আনকমন গুলো বলছে, বায়োমেট্রা, হেমাটোমেট্রা এগুলো বলছে। ঠিক আছে, আমরা প্রথমে কি বলবো? মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন চিপ কমপ্লেন। তখন সাথে সাথেই ম্যাডামরা জিজ্ঞেস করে যে আর কি মানে আর কি কি কারণে মাস, ধরো তোমার ফাইব্রয়েড ইউটেরাসের কেস আছে, তুমি লিখলা মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন। ম্যাডামরা জিজ্ঞেস আছে কি কি কারণে মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন হতে পারে, তখন সুন্দর করে বলে দিবা যে ফাইব্রয়েড ইউটেরাস, ওভারিয়ান টিউমার, তারপরে হচ্ছে কি টিউবো ওভারিয়ান মাস। মানে আগে এগুলো শেষ করবা, তারপরে হচ্ছে যে প্রেগন্যান্সির কারণেও তো হতে পারে মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন, তাই না? প্রেগন্যান্সি। তারপরে তুমি হেমাটোমেট্রা বলো বা লকিওমেট্রা, বায়োমেট্রা এগুলো বলো, এগুলো পরে বলো। আগে বলবা ফাইব্রয়েড ইউটেরাস, ওভারিয়ান টিউমার। আবার নন গাইনোকোলজিক্যাল কজ তো বলতে পারো, অ্যাপেন্ডিকুলার লাম্প, মেসেন্টেরিক সিস্ট, এগুলো প্রশ্ন এভাবে আসবে। আচ্ছা যাক, এটা নিয়ে আর বেশি আলাপ করতেছি না। তাহলে আমরা কি কি চিপ কমপ্লেন পাইলাম দেখো তো। আমাদের যে কেসগুলো থাকতে পারে এগুলোর মধ্যে চিপ কমপ্লেন আমরা কি কি পাইতে পারি? একটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আর একটা হচ্ছে মাস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, এটা একটা চিপ কমপ্লেন বলতে পারে। তারপর সামথিং কামিং ডাউন পার ভেজেনা। এভাবে এভাবে আমরা তখন প্রশ্নগুলোতে যখন সবগুলো চ্যাপ্টার পড়া হয়ে যাবে আগাবো। হ্যাঁ, আচ্ছা। আরো দুইটা পেইনের কথা ম্যাডামরা জিজ্ঞেস করে। লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের পেইনটা কেমন থাকবে, আর হচ্ছে পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। ডিজিজগুলোর নাম শুনছো তো না এখন এরই মধ্যে? হ্যাঁ ম্যাডাম। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এন্ডোমেট্রিওসিস, এখানে পেইনটা কেমন থাকবে এটাও কিন্তু ম্যাডামরা জানতে চায়। বলতে পারো যে ম্যাডাম এগুলো আমাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে বেশি হচ্ছে না। আপাতত ঢুকায় রাখো মাথায়, পরে কাজে লাগাতে পারবা। যেমন পিআইডি তে যে পেইনটা হবে, এই পেইনটা কেমন হবে? কনস্ট্যান্ট একটা পেইন থাকবে, কনস্ট্যান্ট ডালেকিং পেইন। সব সময় পেশেন্ট বলবে ব্যথা, তলপেটে সব সময় ব্যথা থাকে, কনস্ট্যান্ট ডালেকিং পেইন। এবং রোগী বর্ণনা করবে যে পেইনটা শুরু হয় মেনস্ট্রুয়েশনের 2 to 3 days আগে থেকেই, মানে পিরিয়ডের 2-3 দিন আগে থেকে খুব ব্যথা ব্যথা অনুভব করতে থাকে সে। কিন্তু যখনই পিরিয়ডটা শুরু হয়, মানে ফ্লো যায়, মেনস্ট্রুয়াল ফ্লো, তখন তার ব্যথাটা আরাম হয়। এটা হচ্ছে পিআইডি এর পেইনটা। পিআইডি এর যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন সেটার ক্রাইটেরিয়া বললাম। এটা কেমন হবে বলো? সেটা হচ্ছে পিআইডি তে যে পেইনটা হয় সেটা কেমন থাকে? কনস্ট্যান্ট একটা ডালেকিং পেইন, লোয়ার অ্যাবডোমেনে কনস্ট্যান্ট পেইন। এবং সেটা বিফোর মেনস্ট্রুয়েশন থেকে শুরু হয়, মেনস্ট্রুয়েশনের 2 to 3 days আগে থেকে শুরু হয়। এবং যখনই মেনস্ট্রুয়েশন হয় বা মেনস্ট্রুয়াল ফ্লো হয়, মানে কনজেশন তো ফ্লো হয়ে গেলে তখন রোগী একটু আরাম পায়, পেইনটা রিলিফ হয়। সাথে তো অ্যাসোসিয়েটেড পিআইডি তে যেগুলো থাকবে সেটা তো থাকেই, ডিসপ্যারোনিয়া, ডিসমেনোরিয়া, তারপর হচ্ছে তোমার এক্সেসিভ ডিসচার্জ থাকে। এটাই তো পিআইডির বৈশিষ্ট্য। আর এন্ডোমেট্রিওসিসের পেইনটা কেমন থাকে? এন্ডোমেট্রিওসিসের পেইনটা হচ্ছে ডাল একটা কনস্ট্যান্ট লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে। কিন্তু এখানে পেইনটা হচ্ছে পিআইডির পেইনটা মেনস্ট্রুয়েশনের সাথে সাথে ইমপ্রুভ করে যায়, আর এন্ডোমেট্রিওসিসের পেইনটা মেনস্ট্রুয়েশন হলে আরো বাড়ে, অ্যাগ্রাভেট হয়। মেনস্ট্রুয়েশনের সাথে সাথে এটা আরো বেশি অ্যাগ্রাভেট হয়। এই হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন সম্বন্ধে আমি একটু মোটামুটি বিশদ বলছি। বুঝা গেছে তোমাদের এতটুকু পর্যন্ত? তাহলে এরপরে আমি চলে যাব হচ্ছে কোথায়?
হিস্ট্রি অফ পাস্ট ইনলেসে চলে যাব, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমাকে। এখন আমি যাবো তাড়াতাড়ি। প্রথমে আমরা হিস্ট্রিতে কি বললাম যে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, এটাতে কি কি থাকে বললাম। তারপরে চিফ কমপ্লেন, কি কি কেস আছে এবং চিফ কমপ্লেন গুলো কি কি হতে পারে সেটাও বলে দিলাম, যে ফাইব্রয়েডে কি বলবে পেশেন্ট, তারপরে ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে পেশেন্ট কি বলবে, তারপর ইউটেরোভেজানাল প্রোলাপসের পেশেন্ট কি বলবে, ইনকমপ্লিট অ্যাবর্শনের পেশেন্ট কি বলবে, ঠিক আছে? মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন হলে আমরা কি কি চিন্তা করব। এতটুকু তোমাদের ক্লিয়ার হলো কিনা দেখো। লোয়ার অ্যাবডোমিনাল পেন আমি বিভিন্ন কিছুতে বলছি যে ইউটেরোভেজানাল প্রোলাপসের পেশেন্টের পেইনটা কেমন হবে, পিআইডি পেশেন্টের পেইনটা কেমন হবে, এন্ডোমেট্রিওসিসের পেইনটা কেমন হবে, ইনকমপ্লিট অ্যাবর্শনের পেইনটা কেমন হবে, এবং একটোপিক প্রেগন্যান্সির পেইনটা কেমন হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আগাবো? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা তোমাদের পার্ট দেখতে পাচ্ছি না, দেখে বলো তো আমাকে, দেখতে পাচ্ছি না। 136 টোটাল স্টুডেন্ট কতজন? 187. বাকিরা কোথায়? আচ্ছা এরপরে আমরা কি পড়বো? কতটা কথা বললাম তাহলে? পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের পরে আমাদের কি আসবে? চিফ কমপ্লেন উইথ ডিউরেশন, তারপরে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেস। হ্যাঁ, এখানে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেস মানে যেগুলো যেগুলো তোমার চিফ কমপ্লেন্সে থাকবে ওগুলাকে আমরা ইলাবোরেট করব বর্ণনাটা। যেমন পেইনটা কেমন, পেইন থাকলে পেইন, মাসটা থাকলে মাসটা, যে একটা মাসটা কি দিনে দিনে কত দিনে বড় হলো, বা এটা কোনো প্রেসার ইফেক্ট আছে কিনা। প্রেসার ইফেক্ট বলতে কি বুঝো রে? একটা মাস প্রেসার ইফেক্ট মানে কি বুঝো? আনসার করো। মাস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, প্রেসার ইফেক্ট মানে সামনে কি ব্লাডার, সামনে কি ব্লাডার, ইউটেরাসের সামনে কি ব্লাডার, পেছনে কি ইন্টেস্টাইন বা রেকটাম, এগুলো। তাহলে পেশেন্টের মানে প্রেসার ইফেক্ট বলতে কি বুঝালো? যে ব্লাডারে যখন প্রেসার পড়বে দেখা যাবে ফ্রিকোয়েন্সি অফ এক্সপিরেশন বাড়বে বা ইয়ে হবে, রিটেনশন হবে, এগুলো আছে কিনা এগুলো আমরা জিজ্ঞেস করব মানে চিফ কমপ্লেন যখন ইলাবোরেট করতে যাব। আর পেছনে কি রেকটাম, এই পেশেন্টের কনস্টিপেশন হচ্ছে কিনা বা বাউল মুভ করতে অসুবিধা হচ্ছে কিনা সেগুলো, এগুলো জিজ্ঞেস করবো। তারপরে একটা লোয়ার অ্যাবডোমিনাল মাস থাকলে এই মাসটা কি খুব দ্রুত বড় হলো কিনা এটা আমরা দেখবো, ঠিক আছে? এরপরে আমরা আগাবো। তারপরে চলে যাই পাস্ট ইনলেস। পাস্ট ইনলেসটা খুব বেশি ইম্পর্টেন্ট। হিস্ট্রি অফ পাস্ট ইনলেস। পাস্ট ইনলেসে আমাদের বড় ম্যাডাম দুটো জিনিস জানতে চান, সেটা হচ্ছে পাস্ট মেডিকেল হিস্ট্রি আর পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি। ভাগ ভাগ করে জানবা তোমরা। হিস্ট্রি অফ পাস্ট ইনলেসে চলে গেলাম আমি। প্রথমে বললাম পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, তারপরে বললাম চিফ কমপ্লেন্টস উইথ ডিউরেশন, এটা লিখবো। তারপর হচ্ছে চিফ কমপ্লেন্টস গুলোকে আমরা কি করব? ইলাবোরেট করব। সেটাকে বলা হয় হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তারপরে আমরা চলে যাব হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। পাস্ট ইলনেসে আমরা দুটো জিনিস ভাগ করে বলবো, পাস্ট মেডিকেল হিস্ট্রি এবং পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি। শুনতে পাচ্ছ? পাস্ট মেডিকেল হিস্ট্রি বলতে কি কি বুঝবো? তোমরা শুধু দুটো বলে বসে থাকো, ডায়াবেটিস মেলাইটাস হাইপারটেনশন, শেষ না। আরো কিছু ডিজিজ সম্বন্ধে বলতে হবে আমাদের এখানে। কি কি বলবা বলো তো? কারো আইডিয়া? পাস্ট মেডিকেল Thyroid হিস্ট্রি। disease, হ্যাঁ হ্যাঁ, গুড। renal disease আছে যে ma'am. রেসপন্স করতেছো তাকে ধন্যবাদ। ওর নামটা কি? নামটা উঠতেছে তো। হ্যাঁ, থাইরয়েড ডিজিজ। আর কি কি হিস্ট্রি নিতে হবে বলো? হচ্ছে, খুব ভালো হচ্ছে। Renal disease, হ্যাঁ, রেনাল ডিজিজ, TB আছে ma'am. Cardiovascular disease. টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস আমাদের দেশে কমন না? জি ma'am. টিউবারকুলোসিস, হার্ট ডিজিজ, অ্যাজমা, এই কয়টা ডিজিজ সম্বন্ধে আমরা পাস্ট মেডিকেল হিস্ট্রি, রোগীর আদৌ আসছে কিনা এটা আমরা জানতে পারবো, জেনে নিব। হার্ট ডিজিজ থাকলে তার অপারেশনের প্রিকশন লাগবে বা তার ট্রিটমেন্টের ঝামেলা হবে, ঠিক আছে? শুধু হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস বলে বসে থাকলে হবে না। সাথে আমরা যেগুলো নিব, থাইরয়েড ডিসঅর্ডার, তোমরা নিজেই বলছো যে থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা সেটা জানবো, কি সে হাইপারথাইরয়েড না হাইপোথাইরয়েড, টিউবারকুলোসিস আছে কিনা, অ্যাজমা, হার্ট ডিজিজ এগুলো আছে কিনা আমরা জেনে নিব। হ্যাঁ, সাথে কোনো এসটিডি আছে কিনা এটাও কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ,
বুঝতে পারিনি রে, একটু জোরে বলবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে ডিজিজ যদি এখন আগেই ডায়াগনোসিস হয় তাহলে পাস্ট হিস্ট্রিতে যাবে। যেমন একটা পেশেন্ট আমার কাছে এখন আসছে ওভারিয়ান টিউমার নিয়ে, কিন্তু পেশেন্ট ইজ এ কেস অফ হাইপো। জি ম্যাডাম। জি ম্যাম। ম্যাডাম পাস্ট মেডিকেল হিস্ট্রি, পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি শেষ আমাদের এখানে, আমাদের পাস্ট হিস্ট্রিটা শেষ। এরপর আমরা চলে যাব রোগীর ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে কি লিখতে হয় বলো তো? আমার একটা অভিজ্ঞতা বুঝছো, আমি যখন প্রথম রেজিস্ট্রার হিসেবে জয়েন করি আমি একটা পরীক্ষা দেখেছিলাম, ওখানে একটা স্টুডেন্ট লিখছে ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে যে পেশেন্ট ইজ ভেরি হ্যাপি উইথ হার। হ্যাঁ ম্যাম পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি ম্যাডাম কি বলছেন, কিছু তো শুনি নাই মেবি। ও মাইক্রোফোন বন্ধ হয়েছিল। পাস্ট সার্জিক্যাল হিস্ট্রিতে আমি বলছি যে সিজারিয়ান সেকশনের ওটা লিখতে যাব না, সেটা আমরা অন্য একটা জায়গায় উল্লেখ করব। এখানে অ্যাবডোমেনে তার কোনো অপারেশন হয়েছিল কিনা আগে, কোনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা কোনো কলিসিস্টেক্টমি অপারেশন বা অ্যাপেন্ডিসেক্টমি সেটা, বা গাইনোকোলজিক্যাল কোনো অপারেশন হয়েছিল কিনা এটা উল্লেখ করব। হ্যাঁ, সিজারিয়ান সেকশন এখানে উল্লেখ করব না, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ম্যাডাম। সিজারিয়ান সেকশনটা আমরা উল্লেখ করব আমাদের অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে। সেখানে একটা কিভাবে লিখবো আমি বলে দিব, যে কয়টা আমাদের সিজারিয়ান সেকশন হচ্ছে ওটা আমরা ওখানে উল্লেখ করব, এখানে না। এমনি অ্যাবডোমিনাল কোনো সার্জারি হয়েছিল কিনা, কি কারণে হয়েছিল, কত সালে হয়েছিল, এটা আমরা এখানে উল্লেখ করব আমাদের পাস্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে। পাস্ট হিস্ট্রির মধ্যে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসের মধ্যে মেডিকেল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রিতে আমরা এটা লিখবো। এরপরে আসো ফ্যামিলি হিস্ট্রি। বললাম ফ্যামিলি হিস্ট্রিতে কি লিখতে হয় তোমাদের আইডিয়া আছে? আমি যখন প্রথম পরীক্ষা দেখছি কত সালে, আরো 2 বছর আগে সম্ভবত, একটা স্টুডেন্ট লিখছিল যে পেশেন্ট ইজ ভেরি হ্যাপি উইথ হার অল দ্য ফ্যামিলি মেম্বার্স। এটাই তার মনে হয়েছে যে এটা ফ্যামিলি হিস্ট্রি। বুঝতে পারছো? ফ্যামিলি হিস্ট্রিতে কি লিখতে হবে? ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো তো থাকবেই। ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো থাকবেই, যে ফ্যামিলিতে তোমার বাবা মা এদের এগুলো আছে কিনা, হাইপারটেনশন ডায়াবেটিস এগুলো আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ফ্যামিলিয়াল, সেটা হচ্ছে আমাদের যে ওভারিয়ান কার্সিনোমা, হ্যাঁ ওভারিয়ান ম্যালিগনেন্সিটা কিন্তু আমাদের ফ্যামিলিয়াল। সেক্ষেত্রে যদি তার কোনো মহিলার বোনের বা তার মার যদি এই ধরনের কোনো ম্যালিগনেন্সি থাকে সেটা আমরা উল্লেখ করতে পারি, ঠিক আছে? আর টিউবারকুলোসিস, ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস লেখা যায়। তাহলে কি কি বললাম? ডায়াবেটিস মেলাটাস, হাইপারটেনশন, টিবি, আর কিছু কিছু ম্যালিগনেন্সি আছে ফ্যামিলিয়াল, তার মধ্যে ওভারিয়ান ম্যালিগনেন্সি, ব্রেস্টের ম্যালিগনেন্সি তো ফ্যামিলিয়াল, কিন্তু আমরা তো আর ব্রেস্ট নিয়ে ডিল করি না, অসুবিধা নাই। তাহলে আমরা এতটুকু লিখবো, ঠিক আছে? ফ্যামিলি হিস্ট্রি শেষ। এরপরে আসো পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি তো পার্সোনাল হিস্ট্রি মতো করে লিখবা। স্মোকিং এর কথাই মেইনলি, অ্যালকোহলের কথা আমাদের দেশে তো আমরা বেশিরভাগই অ্যালকোহলিক না, এটা দরকার নেই। আচ্ছা, ড্রাগ হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রিটা একটু ভালো করে খেয়াল করো, ড্রাগ হিস্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রাগ হিস্ট্রি সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে? কথা বলে না ওরা। Oral contraceptive pill, antihypertensive ওরাল drugs. কন্ট্রাসেপটিভ পিল নাই, এই যে যাক একটা কথা বলছো জন্য ভুলটা ধরা পড়ে গেছে, ঠিক আছে? ড্রাগ হিস্ট্রিতে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আসবে না, আসবে না, আসবে না। এটা আজকে একদম মনে রাখো যে ড্রাগ হিস্ট্রিতে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আসবে না। কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা আমরা আমাদের গাইনিতে মিনস্ট্রুয়াল হিস্ট্রিতে লিখে ফেলি, মিনস্ট্রুয়াল হিস্ট্রিতে লিখবো সেটা, ঠিক আছে? ম্যাম এগুলো কমন ড্রাগ যে হিস্ট্রিতে ভুলগুলো হয়। হ্যাঁ বলো। ম্যাম ড্রাগ হিস্ট্রি তো বেশিরভাগ জায়গায় লেখা পেশেন্ট কুডন্ট মেনশন দ্য ড্রাগ নেম। না না, এখনকার পেশেন্টরা পারে, ফুটনোট মেনশনের দিন চলে গেছে, বুঝছো? পেশেন্ট তোমাকে বলবে যে সে ডায়াবেটিসের জন্য ওষুধ খায়, ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো তোমরা পারবাই, ঠিক আছে? আরো যে দুইটা কথা বলছি, ড্রাগ হিস্ট্রি, আমার মাইক্রোফোনটা একটু পরপর বন্ধ হয়ে যাচ্ছে। ড্রাগ হিস্ট্রিতে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো বলতে হয়, এবং এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও লাগবে। যখন তুমি when you will be a surgeon তখন কিন্তু তোমারও প্রয়োজন হবে ড্রাগ হিস্ট্রিটা। যেমন ধরো
আমরা ডায়াবেটিস মেলাইটাসের জন্য কি ওষুধ খাই? হাইপারটেনশন। এই দুইটা কমনলি জিজ্ঞাসা করি, হ্যাঁ, কিন্তু আরো কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। যেমন ধরো পেশেন্ট কোনো হাইপো বা হাইপারথাইরয়েডের জন্য কোনো ড্রাগস খায় কিনা, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, হাইপো বা হাইপারথাইরয়েডের জন্য কোনো ড্রাগস খায় কিনা পেশেন্ট, পেশেন্ট কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খায় কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট বলো তো, কারো মাথায় আসতেছে? ব্লিডিং হবে ম্যাডাম। হ্যাঁ, ধরো আমি যে পেশেন্টের ওভারিয়ান টিউমার, সেই পেশেন্ট আমি একটা অপারেশন করব, এখন পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, হয়তো তার হার্ট ডিজিজ বা অন্য কোনো প্রবলেমের কারণে সে ইকোস্প্রিন বা অ্যানাদার যে ক্লোপিড্রগেল অ্যানাদার যে ড্রাগস গুলো আছে যেগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট, ওগুলো খায়, তাহলে সেই পেশেন্টকে আমরা যদি হিস্ট্রি না নেই, তাহলে আমার পেশেন্টের অপারেশন করতে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খায় কিনা এটা ইম্পর্টেন্ট। তারপরে কোনো পেশেন্ট হচ্ছে কোনো স্টেরয়েড নেয় কিনা, এটাও ইম্পর্টেন্ট। স্টেরয়েড হঠাৎ করে উজ্জ্বল করলে কি হবে? উজ্জ্বল ইফেক্ট হবে না, সেটার জন্য ইম্পর্টেন্ট। তারপরে স্টেরয়েড চলাকালীন অবস্থায় পেশেন্টের অপারেশন করলে ওন হিলিং হবে? হ্যাঁ, জানোই তো, হ্যাঁ, ওন হিলিং এ প্রবলেম করবে। অ্যানাদার থিং হচ্ছে পেশেন্টের ড্রাগ অ্যালার্জি, কোনো পেশেন্টের কোনো মানে স্পেশাল ড্রাগের প্রতি কোনো অ্যালার্জি আছে কিনা, সেটাও আমরা জেনে নেব। ঠিক আছে, তাহলে তোমরা ড্রাগ হিস্ট্রিটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিবা। কি কি জিনিস আমরা জানবো বলো? এটা কিন্তু ম্যাডাম জিজ্ঞেস করে, আমাদের বড় ম্যাডামের খুবই প্রিয় কোশ্চেন, যে ড্রাগ হিস্ট্রিতে কি কি থাকবে। বেশিরভাগই বলে হাইপারটেনশন, অ্যান্টি হাইপারটেনসিভ আর হচ্ছে হাইপোগ্লাইসেমিক ড্রাগ, মানে অ্যান্টি হাইপারটেনসিভ আর হাইপোগ্লাইসেমিক এজেন্ট গুলো কি কি খায় এটা বলতে পারে, আর বাকি যেগুলো বলছি সেগুলো বলতে পারে না। কি কি বললাম? অ্যান্টিকোয়াগুলেন্ট কোনো ড্রাগ খায় কিনা, ড্রাগ ফর হাইপো আর হাইপারথাইরয়েডিজমের জন্য কোনো ড্রাগ খায় কিনা, স্টেরয়েড খায় কিনা, এবং হচ্ছে পেশেন্টের কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ড্রাগ অ্যালার্জি, যে ধরো কোনো পেশেন্ট আগে এরকম হিস্ট্রি দিল যে আগে আমাকে একটা অ্যান্টিবায়োটিক, অমুক গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমার হঠাৎ করে সারা গায়ে চুলকানি হয়ে মরে যেতে লাগছিলাম, এরকম করে বলে রোগীরা সিলেটি ভাষায়, তখন তাহলে তুমি ওই গ্রুপের ড্রাগ ওই পেশেন্টের জন্য ইউজ করতে পারবে না। ড্রাগ অ্যালার্জি এটা থেকে কি হতে পারে বলো তো? ড্রাগ অ্যালার্জি হলে পেশেন্টের ওই ড্রাগের ইফেক্ট থেকে কি হতে পারে বলো তো? দেখি আইডিয়া আছে নাকি? Hypersensitivity. হ্যাঁ, Hypersensitivity. ও এখান থেকে একটা খুব সিরিয়াস একটা কন্ডিশনের নাম বলো তো। অ্যানাফাইলেটিক শক। থ্যাংক ইউ। যে বলছো অনিমেষ সরকার বারে বারে আনসার করতেছে, তাই না? নাম ঠিক বলছি? আচ্ছা, তাহলে আমি আগাবো ড্রাগ হিস্ট্রি। তাহলে তোমরা হিস্ট্রি অফ পাস্ট ইলনেস পাইলা, ফ্যামিলি হিস্ট্রি পাইলা, পার্সোনাল হিস্ট্রি পাইলা, ড্রাগ হিস্ট্রি পাইলা, সোশিও ইকোনমিক হিস্ট্রি লিখতে হবে। সোশিও ইকোনমিক হিস্ট্রি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলো তো? কিছু কিছু ডিজিজ আছে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে হয়, কিছু কিছু ডিজিজ আছে হায়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে হয়। হ্যাঁ, আমাদের লো সোশিও ইকোনমিক কন্ডিশনে হয় এরকম কয়টা ডিজিজের নাম বলো তো গাইনিতে? পারবা? সার্ভাইকাল কার্সিনোমা হইতে পারে না? হ্যাঁ, সার্ভাইকাল কার্সিনোমা, গুড গুড, এটা কিন্তু ম্যাডামরা জানতে চায়। সার্ভাইকাল কার্সিনোমা পেশেন্ট হচ্ছে যে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে পেশেন্টদের হয়, এবং পিআইডি লো সোশিও ইকোনমিক কন্ডিশনে হতে পারে। হ্যাঁ, আর এন্ডোমেট্রিওসিস যেটা একটা, এটা বলা হয় বড় লোকের রোগ, বুঝছো? হাই সোশিও ইকোনমিক কন্ডিশন হয়। আচ্ছা যাক গেল, এটা এত ইম্পর্টেন্ট না। এরপরে আসো মেনস্ট্রুয়াল হিস্ট্রি। গাইনি হিস্ট্রি যখন আমরা লিখবো, একটা গাইনি হিস্ট্রি লেখার সময় আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আগে লিখবো, আর যদি সেটা অফসেট হিস্ট্রি হয় তাহলে অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা আগে লিখবো। ঠিক আছে, মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে আমরা কি কি জিনিস লিখি এটা বলতে পারো কেউ? আজকে শিখে নাও। একটা হচ্ছে কয়েকটা পয়েন্ট থাকতে হবে, সেটা হচ্ছে এজ অফ ম্যানার্কি, কত বছর বয়স থেকে পিরিয়ড শুরু হলো, এজ অফ ম্যানার্কি। তারপর হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড, মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল ফ্লো, ডিসমেনোরিয়া আছে কি নাই, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড মানে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, দ্যাট ইজ এলএমপি। এলএমপি লিখতে হবে, এলএমপি। এলএমপিটা আমরা গাইনিতে উল্লেখ করব, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এলএমপি। তারপরে আরেকজন যে বলছিল যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এইখানে কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে লিখে দেবো, যে পেশেন্ট অন যেটাই খায় কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ব্যারিয়ার মেথড বা যেটাই হোক আইইউসিডি, সেটা আমরা এইখানে উল্লেখ করবো। ঠিক আছে, তাহলে মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে আমাদের অনেকগুলো পয়েন্ট থাকবে। কি কি থাকবে বলো? একটা হচ্ছে এজ অফ মেনার্কি, এজ অফ মেনার্কি কত বছর বয়সে শুরু হলো, মেনস্ট্রুয়াল পিরিয়ড কত দিনের, মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল ফ্লো কেমন, ডিসমেনোরিয়া আছে কি নাই, তারপর হচ্ছে এলএমপি, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। দেন আমরা
কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটাও এখানে লিখে নিব যে পেশেন্ট কোনো কন্ট্রাসেপশনে আছে কিনা। বুঝা গেল মেনস্ট্রুয়াল হিস্ট্রি? ম্যাম মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা কি মানে প্রেজেন্ট ইলনেস এর পরে লিখবো নাকি মানে সোসিও ইকোনমিকের বই যে সবগুলা লেখার পরে লিখবো? সবগুলো লেখার পরে লিখিও, ঠিক আছে? অথবা জাস্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস লেখার পরেও লেখা যাবে, ঠিক আছে? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস লেখার পরেও মেনস্ট্রুয়াল হিস্ট্রি লেখা যাবে। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেট্রিক হিস্ট্রি লিখে তারপরে বাকিগুলো লিখতে পারো, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস এটা সেটা। আচ্ছা, এখন আসো অবস্টেট্রিক্যাল হিস্ট্রি। অবস্টেট্রিক্যাল হিস্ট্রির মধ্যে আমরা কি কি লিখি বলতে পারো? তাহলে ওই যে একটা মেয়ে বলতেছিল যে কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা আমরা ড্রাগ হিস্ট্রির মধ্যে লিখবো না। কোথায় লিখবো কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা? মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে। মনে থাকবে? কোথায় লিখবো? জি ম্যাম। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে। হ্যাঁ, এই যে তুমি প্রশ্ন করছো বা আনসার করছো, এটার জন্য সবার এটা মনে থাকবে, শিখতেছো এখন নতুন। তারপরে অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে আমরা চার পাঁচটা জিনিস উল্লেখ করি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ম্যারিড ফর কতদিন হলো, বিয়ে হলো কতদিন, ম্যারিড ফর কত, 10 ইয়ার্স 11 ইয়ার্স যেটা হোক লিখলাম। তারপরে যেহেতু গাইনি হিস্ট্রি এখানে আমরা লিখবো প্যারা। তখনই প্রশ্ন করে হোয়াট ইজ প্যারা মানে কি রে? হোয়াট ইজ প্যারা? নাম্বার অফ ডেলিভারি শেষ, এটুক বললে হবে না, ঠিক আছে? নাম্বার ভায়াবল এজের পরে আর কি মানে আফটার ভায়াবল এজ। একটু এই যে তোমরা পরীক্ষার সময় এভাবে বলবা, নাম্বার অফ ডেলিভারি আফটার ভায়াবল এজ। অবশ্যই ডেলিভারি কিন্তু ভায়াবল এজের পরে, তাহলে আমরা এটা লিখবো প্যারা কত সেটা লিখবো। আর এখানে গ্র্যাভিটা আমরা লিখবো না, কারণ এই পেশেন্ট গাইনি পেশেন্ট তো গ্র্যাভিড না, কিন্তু গ্র্যাভিডা কি সেটাও কিন্তু প্রশ্ন করে, হোয়াট ইজ গ্র্যাভিডা? যতবার কনসিভ করছি ম্যাম, টোটাল নাম্বার অফ কনসেপশন, হ্যাঁ, ইনক্লুডিং দ্য প্রেজেন্ট ওয়ান, এভাবে বলতে হয়, ঠিক আছে? হোয়াট ইজ প্যারা, হোয়াট ইজ গ্র্যাভিডা, এই দুটো ডেফিনেশন শিখবা। হোয়াট ইজ প্যারা, হোয়াট ইজ গ্র্যাভিডা। হ্যাঁ, গ্র্যাভিডা ডিনোটস দ্য নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং দ্য প্রেজেন্ট ওয়ান। টোটাল যতগুলো কনসেপশন হয়েছে এই মহিলার জীবনে সবগুলো কিন্তু গ্র্যাভিডা, ইনক্লুডিং প্রেজেন্ট ওয়ান, যদি বর্তমানেও থাকে সেটাও। কিন্তু গাইনির হিস্ট্রিতে আমাদের গ্র্যাভিডা আসবে না, কারণ আমাদের পেশেন্ট গ্র্যাভিড নয়। তাহলে এখানে আমরা কি কি জিনিস লিখতেছি? প্যারা, কি ম্যারিড ফর, তারপর লিখলাম প্যারা, তারপরে কি লিখবো? এলসি মানে কি? এখানে তোমরা একটু কনফিউজড করো, এজ অফ লাস্ট কনফাইনমেন্ট বা লাস্ট ডেলিভারি। হ্যাঁ, এজ অফ লাস্ট চাইল্ড না, এটা কারেকশন করবা। কারণ হচ্ছে মহিলাকে যদি জিজ্ঞেস করো তুমি আপনার ছোট বাচ্চার বয়স কত, এখন তার এমন আছে যে ছোট বাচ্চাটা বেঁচে নাই, ছোট বাচ্চাটা মারা গেছে, সে কিন্তু মৃত বাচ্চার কথা বলবে না। সেই জন্য তুমি বলবা যে আপনার লাস্ট ডেলিভারি কবে হয়েছে। হ্যাঁ, এজ অফ লাস্ট কনফাইনমেন্ট, এএলসি মানে হচ্ছে এজ অফ লাস্ট কনফাইনমেন্ট। তাহলে অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে আমরা কি কি থাকবে বলো? ম্যারিড ফর, প্যারা থাকবে, আর কি থাকবে? এজ অফ লাস্ট কনফাইনমেন্ট। শেষ। এই সময় না পড়াতে একদম ভালো লাগে না, একদম তিনটার সময় খুবই বিরক্তিকর লাগে। তারপরে অবস্টেট্রিক্যাল চার্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবস্টেট্রিক্যাল চার্ট নিজেরা মুখস্থ করে নিবা। জামিলা ম্যাডাম কিন্তু বলে যে 9টা আছে, 9টা হেডিং আছে কিনা ম্যাডাম কিন্তু একদম গুনে গুনে দেখে, ঠিক আছে? অবস্টেট্রিক্যাল চার্ট এবং অবস্টেট্রিক্যাল চার্ট গাইনি প্রোলাপসের হিস্ট্রিতে মাস্ট দিতেই হবে। মানে প্রোলাপসের হিস্ট্রিতে অবস্টেট্রিক্যাল চার্ট না দিলে তো ফেল, একদম ফেল, ঠিক আছে? অবস্টেট্রিক্যাল চার্ট নিজের মতো করে বই থেকে শিখে নিবে। পারবা না? 9টা ম্যাডাম মুখস্থ করে রাখেছে, 9টা আছে হেডিং, বলো। এটা অবস্টেট্রিক্যাল চার্টটা দেখে নিও, হ্যাঁ দেখে নিও। তারপরে আমরা চলে যাই এখন ফিজিক্যাল এক্সামিনেশন। শেষ, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি করো, আমি আর 10 মিনিটের বেশি নাই, বলো। প্রতিদিন কোনো না কোনো ডেফিনেশন শিখবা। আজকে কি কি ডেফিনেশন শিখতে বলছি বলো তো দেখি? মেনোরেজিয়া ম্যাডাম, লেবার মেনোরেজিয়া, menstrual সাইকেলের what are the abnormalities in the menstrual cycle, নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে মেনোরেজিয়া কি, কজ অফ মেনোরেজিয়া।
তারপর কি বলছি, মাস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন কি কি কারণে হয়, কজ সামথিং কামিং ডাউন পার ভেজানা, কেন হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, কোনটাতে কি রকম পেইন হয়, ঠিক আছে। এগুলো সব পড়বা আজকে, বসে বসে পড়বা, আমি কিন্তু নেক্সট দিন পড়া ধরবো, আরেকদিন আমার ক্লাস আছে একটা। আচ্ছা এখন আসো ফিজিক্যাল এক্সামিনেশন। আচ্ছা আরো কিছু জিনিস তোমাদের জানতে হবে, একটা পেশেন্ট, ফিমেল পেশেন্ট, মেলরা অনেক ডক্টর আছো দেখবা, একটা পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন আগে কিছু জিনিস দরকার। একটা হচ্ছে তার কাছ থেকে কনসেন্ট নিতে হবে, কনসেন্ট অফ দ্য পেশেন্ট। পেশেন্ট যদি ছোট হয় তাহলে তার গার্জিয়ান কনসেন্ট দিবে। নাম্বার 1 রিকোয়ারমেন্ট, কনসেন্ট নিতে হবে, মা আমি অমুক, তোমার নিজে পরিচয় দিয়ে, যেটা তোমরা করো অলরেডি, যে ফিফথের একজন স্টুডেন্ট, আমি আপনাকে একটু দেখতে চাই। তারপরে তোমার প্রসিডিউর কি দেখবা, হ্যাঁ আমি আপনার পেটে একটু হাত দিয়ে দেখবো কোনো সমস্যা আছে কিনা, এরকম তোমার প্রসিডিউরটা তুমি এক্সপ্লেন করবা। তারপরে ছেলে হলে মানে পুরুষ ডক্টর হলে সে কি করবে, একজন থার্ড পার্সন নিয়ে নিবে, সেটা হতে পারে একজন সিস্টার অথবা ফিমেল অ্যাটেন্ডেন্ট নিয়ে নিবে, ঠিক আছে। তারপরে অ্যাসেপ্টিক ওয়েতে করতে হবে, প্রপার এক্সপোজার অফ দ্য পেশেন্ট, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কতটুকু এক্সপোজ করবা দেখি, কারো আইডিয়া আছে কিনা। ধরো আমাদের তো গাইনির হিস্ট্রি লেখার সময় আমাদের অ্যাবডোমিনাল এক্সামিনেশন লাগবে, কতটুকু এক্সপোজ করবা, নাই কেউ বলতে রাজি না, বলো। প্রপার এক্সপোজার অফ দ্য পেশেন্ট কতটুকু এক্সপোজার করবা, তারপরে অ্যানাদার রিকোয়ারমেন্ট কি, গাইনির পেশেন্ট দেখতে হলে আমাদেরকে ব্লাডারটা অবশ্যই এমটি থাকতে হবে, পেশেন্টকে বলতে হবে আপনি প্রস্রাব করে আসুন। না হলে আমরা যদি একটা অ্যাবডোমিনাল মাস মেজার করি বা একটা ইউটেরাসের হাইটটা দেখি, এগুলোতে আমরা কি করব, ভুল করে ফেলবো। সেজন্য পেশেন্ট ব্লাডার ইভাকুয়েট করার পরে আমরা এক্সামিনেশন করব উইথ অল সেফটি প্রিকশন, ঠিক আছে। এবং প্রপার পজিশনিং, পজিশনিং কি হবে এখানে, পেশেন্টের অ্যাবডোমিনাল এক্সামিনেশন পজিশনিং কি হবে রে, সুপাইন পজিশনে থাকবে পেশেন্ট, আর যদি পেলভিক এক্সামিনেশন করি আমরা ইউজুয়ালি ডর্সাল পজিশনে পেশেন্টকে পরীক্ষা করি, এক্সামিনেশন করি। ক্লিয়ার হলো? আমার মনে হয় আমি একা একাই বকে যাচ্ছি। ম্যাম পজিশনিংটা একটু আবার বললে ভালো হয়। পজিশনিং কি, পেশেন্ট সুপাইন পজিশনে শুয়ে থাকবে যখন তুমি অ্যাবডোমেন পালপেট করবে। আমাদের তো অ্যাবডোমিনাল এক্সামিনেশনটাই লাগে, তাই না। গাইনিতে আমাদের কি, তোমরা তো স্টুডেন্ট, তোমাদেরকে পেলভিক এক্সামিনেশন কখনো করতে বলবে না, মানে পারভেজানাল এক্সামিনেশন তোমাদের দরকার নেই, তোমরা শুধু অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা শিখবা। তো আমাদের এক্সপোজার হচ্ছে, এটাই বলতেছিলাম যে এক্সপোজারে একবার একটা এমএস স্টুডেন্ট সার্জারি এমএস পরীক্ষা দিচ্ছে, সে হচ্ছে মিড চেস্ট টু মিড থাই, একটা ফিমেল পেশেন্টকে সে একদম মিড থাই পর্যন্ত কাপড়টা নামায় ফেলছে, সাথে সাথে কিন্তু ফেল, ঠিক আছে। এক্সপোজার কিন্তু এতটুকু না, আমরা যখন অ্যাবডোমেন দেখবো এক্সপোজার আমাদের যতটুকু লাগবে, দ্যাট ইজ বোথ আইলিয়াক ক্রেস্ট, অতটুকু পর্যন্ত করলেই কিন্তু আমরা পুরোটা অ্যাবডোমেন পালপেট করতে পারি। যদিও কোথাও কোথাও লেখা মিড চেস্ট মিড থাই, কিন্তু মিড থাই পর্যন্ত কোনো মহিলা কাপড় নামাতে পারবে না, ফেল একদম। ছেলেটা তো বইয়ের মতো করে একদম মিড থাই পর্যন্ত নামিয়ে ফেলছে, এভাবে হবে না। সেজন্য বললাম যে কনসেন্ট লাগবে পেশেন্টের। এরকম এটাও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে একটা পেশেন্টকে এক্সামিনেশন করার আগে তোমাদের প্রি রিকুইজিট গুলো কি কি। একটা হচ্ছে আমার প্রপার কনসেন্ট নিতে হবে পেশেন্টের, তারপরে কনসেন্ট নিয়ে তাকে এক্সপ্লেনেশন করতে হবে আমার কি করতে যাচ্ছি আমি, আমার প্রসিডিউরটা কি, তারপরে পেশেন্টের প্রপার পজিশনিং লাগবে, ব্লাডার এমটি লাগবে, একজন থার্ড পার্টি লাগবে, এবং উইথ অল সেফটি প্রিকশন লাগবে। কোনো ধরনের কোনোভাবে আমি পেশেন্টের ক্ষতি করতে পারবো না। তারপরে আমরা চলে যাব জেনারেল এক্সামিনেশন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমাকে একটু হেল্প করো, কারণ আমি আসলে টায়ার্ড। যে না ম্যাডাম আপনি আগায় যান, না হলে শেষ করেন, একটা কিছু বলো। আজকে থাক ম্যাম। ম্যাম আজকে থাক ম্যাম, নেক্সট ক্লাসে পড়াবেন ম্যাম, আমরা সবাই ক্লান্ত ম্যাম, দুপুরে খাইও নাই। আমিও খাই নাই, ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করে ফেলি, পরে দেখা যাবে না, একদিনে এত পড়ার কোনো মানে হচ্ছে না, ঠিক আছে।